আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নমঞ্চ আলোচনায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করেছেন। যতদূর জানা যাচ্ছে যে পদত্যাগ পত্রে তিনি লিখেছেন স্বাস্থ্যের কারণে তার এই পদত্যাগ। যদিও খবর নানা রকম ভাসছে, এই যে খবরগুলো ভাসছে তার মধ্যে সবথেকে বড় যে খবরটি সেটা হচ্ছে বিএনপি সরকারের প্রবল চাপেই তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। কেন বিএনপি সরকার তার উপরে ক্ষুব্ধ? এর একটা সম্ভাব্য কারণ আছে, সেটা হচ্ছে শেখ হাসিনা ভারতে নির্বাসিত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার হঠাৎ নাকি যোগাযোগ হয়েছে। এই বিষয়ে এই খবরটা বাইরে আসার ফলে তার উপরে চাপ সৃষ্টি হয়েছে এবং সেই চাপের জন্যেই নাকি তিনি পদত্যাগ করেছেন। কি ঘটনা? এর বাইরে আরো কোনো ঘটনা থাকতে পারে, কোনো কারণ থাকতে পারে। বিএনপির মনে হতে পারে তাদের নিজেদের পছন্দের কোনো ব্যক্তিকে তারা রাষ্ট্রপতি করতে চান, সেটা খুব স্বাভাবিক, গণতন্ত্রে সেটা হয়ও। কিন্তু আসল কারণটা কি? যদি বিএনপির চাপের ফলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগ করতে বাধ্য হতে হয়, তাহলে কেন সেই চাপ? আমরা আলোচনার মধ্যে আসব। প্রিয় দর্শক, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, কথাটা বহুবার শোনা। কিন্তু যখন কোন রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ থেকে হঠাৎ করে কেউ বিদায় নেন, তখন সেই শেষ কথার পেছনে শুরু হয় হাজারটা নতুন প্রশ্ন। বাংলাদেশের রাজনীতিতে আবারও এটা এক বিশাল ভূকম্পন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ, সরকারিভাবে বলা হচ্ছে স্বাস্থ্যগত কারণ। কিন্তু আসল ঘটনা কি আসলে এতটা সরল, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক অন্যরকম রাজনৈতিক থ্রিলার? কথাটা এজন্যই বলছি যে তারেক রহমানের সরকার প্রতিষ্ঠার পর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং এই সরকারের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক দেখা গিয়েছিল। যে রাষ্ট্রপতি মোহাম্মদ ইউনূসের আমলে তার বঙ্গভবন থেকে তিনি বেরোননি, সেই রাষ্ট্রপতি বেরিয়েছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি ঈদের নামাজ পড়েছেন, বিভিন্ন সরকারি প্রোগ্রামে অংশ নিয়েছেন। এমনকি যিনি মোহাম্মদ ইউনূসের আমলে যাকে রাষ্ট্রপতি ভবন থেকে বের হতে দেখা যেত না, তিনি বিদেশ সফরেও গেছেন স্বাস্থ্যের জন্য। সেই ভালো একটা সম্পর্ক ছিল। এমন সব কথাও শোনা যাচ্ছিল যে বিএনপি শাহাবুদ্দিন চুপ্পুকে তার যে রাষ্ট্রপতির পদের যে বাকি সময়টা তাকে রেখে দেবে। তাহলে হঠাৎ এমন কি হলো যার জন্যে এত ঝটিতি রাষ্ট্রপতিকে পদত্যাগে করতে হলো? আজকের ভিডিওতে আমরা এই রাজনীতির গভীরের খবরগুলো একে একে খুলে দেখব। চোখ রাখুন শেষ পর্যন্ত, কারণ সামনে যা দেখা যাচ্ছে তার আড়ালে অনেক কিছু ঘটছে যেটা সহজে দেখতে পাচ্ছেন না। আমরা আলোচনা করব সেই বিষয়টি নিয়ে। ঘটনাটা ঘটলো একেবারে আচমকা, যদিও গত কদিন ধরে গুঞ্জন চলছিল। অবশেষে সব জল্পনা সত্যি করে রাষ্ট্রপতি চুপ্পু সরে দাঁড়ালেন। কিন্তু সমস্যা হলো, যখনই কোনো রাষ্ট্রে এমন নাটকীয় পরিবর্তন হয়, তখনই বাতাসে গুঞ্জন ভাসে। আর এবার সেই গুঞ্জনের পারদ চড়েছে
বহু গুণ। কারণ রাজনৈতিক মহলের অন্দরের খবর বলছে তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান বিএনপি সরকারের তরফ থেকে তৈরি হওয়া প্রচন্ড রাজনৈতিক ও প্রশাসনিক চাপের মুখেই মূলত এই পদত্যাগপত্র জমা দিতে বাধ্য হয়েছেন রাষ্ট্রপতি। কিন্তু প্রশ্ন হলো, কেন হঠাৎ এতটা মারমুখী হয়ে উঠল সরকার? এমন কি ঘটল যে দেশের একজন সাংবিধানিক প্রধানকে এভাবে মাঝপথে বিদায় নিতে হলো? আর এখানেই আসল টুইস্ট। গল্পের মারপ্যাচ শুরু হয় ঠিক যেখান থেকে সেখান থেকেই। জানা যাচ্ছে রাষ্ট্রপতি সাহেব কয়েকদিন আগে চিকিৎসার জন্য বিদেশ সফরে গিয়েছিলেন, আর সেই বিদেশ সফরে গিয়ে তিনি এক মারাত্মক অপরাধ করে ফেলেছিলেন। কি সেই অপরাধ? গোপন সূত্রে খবর, রাষ্ট্রপতি মহোদয় নাকি বিদেশে বসেই টেলিফোনে কথা বলেছেন সাবেক প্রধানমন্ত্রী, যিনি বর্তমানে দেশবাসীর চোখের আড়ালে নির্বাসনে রয়েছেন ভারতে, সেই শেখ হাসিনার বর্তমান সরকারের সঙ্গে তার কথা হয়েছে। ব্যাস, এই একটা ফোনালাপি যেন বর্তমান সরকারের, তারেক রহমান সরকারের গায়ে আগুন ধরিয়ে দিয়েছে। বর্তমান প্রশাসনের সোজা হিসেব, শেখ হাসিনা তো আনুষ্ঠানিকভাবে নিজের পদত্যাগ বা ক্ষমতা থেকে চলে যাওয়া নিয়ে বহু প্রশ্ন তুলেছেন, এবং তার দল ও তিনি, শেখ হাসিনা, বিষয়টিকে এখনো বৈধ বলে দাবি করেন এবং বলেন যে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এখনো তিনি। এমত অবস্থায় দেশের রাষ্ট্রপতি যদি সেই সাবেক নেত্রীর সঙ্গে গোপন আলাপে লিপ্ত হন, তবে তো কেল্লা ফতে, সরকার মারাত্মক আশঙ্কায় পড়ে গেল। দেখুন, আশঙ্কা যে সবসময় বাস্তবে থাকে তা নয়। আশঙ্কার জন্ম মনের মধ্যে, এবং সরকারের মনে যদি সেই প্রশ্নটা এসে যায়, সেই আশঙ্কা যদি এসে যায়, তাহলে সেটা অবাস্তব, মানে আশঙ্কা হতে পারে না এমন কথা হয় না। এখন আমাদের বড় প্রশ্ন হলো, এই আশঙ্কার কি আসলে কোনো ভিত্তি ছিল বা আছে, নাকি সরকার নিছক আতঙ্কে ভুগে এই সিদ্ধান্তটা নিল যে রাষ্ট্রপতিকে চলে যেতে হবে? আইনি বিশ্লেষকরা বলছেন আশঙ্কা অমূলক নয়, অমূলক ছিল না, তার ভিত্তি ছিল। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি প্রজাতন্ত্রের এমন এক অনন্য স্তম্ভ, যার সই ছাড়া বা যার ইশারায় বহু বড় সাংবিধানিক সিদ্ধান্ত তৈরি হতে পারে বা আবার শূন্যতাও তৈরি হতে পারে। সরকারের শীর্ষ মহলের ভেতরে একটা চরম ভীতি কাজ করতে শুরু করেছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যদি সুযোগ বুঝে বা সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো অদৃশ্য বোঝাপড়ার মাধ্যমে এমন কোন সাংবিধানিক প্যাচ কষেন যা বর্তমান সরকারের বৈধতাকে চ্যালেঞ্জ করে, তাহলে তো পুরো দেশে এক আইনি গৃহযুদ্ধ বা সাংবিধানিক সংকট শুরু হয়ে যাবে। বিশেষত একটি আন্তর্জাতিক সমাজ, শুধু ভারত নয়, ভারতের সঙ্গে পশ্চিমা বিশ্ব এবং আমেরিকারও যোগাযোগ একটা চলছে যে তারেক রহমান সরকারের চীন প্রীতির কারণে তাকে ক্ষমতা থেকে সরিয়ে আবার শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসা। এবং এই প্রক্রিয়ার মধ্যে যদি শাহাবুদ্দিন চুপ্পু সায় দিয়ে দেন, যদি শেখ হাসিনা দেশে চলে যাওয়ার পর তিনি যদি বলেন
যে শেখ হাসিনা এই দেশের প্রধানমন্ত্রী, বৈধ প্রধানমন্ত্রী আছেন, এবং তাতে যদি বাংলাদেশের সেনা যদি তাতে কোনো রকম ভাবে মত দেয়, সহমত হয়, তাহলে একটা ভয়ঙ্কর সাংবিধানিক মারপ্যাঁচ শুরু হয়ে যাবে। সংবিধানের মারপ্যাঁচ কেমন মারাত্মক হতে পারে তা তো আপনারা গত 2 বছরে হাড়ে হাড়ে টের পেয়েছেন বাংলাদেশে। তাই বর্তমান সরকার কোনো ঝুঁকি নিতে চায়নি। তারেক রহমানের সরকার পরিষ্কার বুঝেছে রোগ সারাতে হলে গোড়া থেকেই উপড়ে ফেলতে হবে। আর সেই গোড়াটা কে? গোড়াটা রাষ্ট্রপতি। কারণ রাষ্ট্রপতি শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে, অনেকে বলছেন অক্টোবরেও তিনি ফিরে আসতে পারেন, এবং যদি তিনি দেশে ফেরেন তাহলে একটা সাংবিধানিক সংকট শেখ হাসিনাকে দিয়ে রাষ্ট্রপতি তৈরি করে ফেলতে পারেনি। আর তার পেছনে যদি বাংলাদেশ সেনার, কারণ বাংলাদেশ সেনা তো নিজের মতে চলে না, তাকে চালায় আন্তর্জাতিক চক্র, বাংলাদেশ সেনা যদি সেই সিদ্ধান্তে রাষ্ট্রপতির তাতে যদি সহমত হয়, তাহলে তারেক রহমান সরকারের বিদায় তো কয়েক মিনিটের ব্যাপার। আর এই যে ভাবনাটা, তার মানে রাষ্ট্রপতি রয়েছেন সবকিছুর গোড়ায়, অতএব গোড়াটাকে উপড়ে ফেলতে হবে। আর সেই সুদূর প্রসারী ভাবনা থেকেই রাষ্ট্রপতিকে বিদায় করে দিয়ে সেই সম্ভাব্য সাংবিধানিক রন্ধ্রপথ চিরতরে বন্ধ করে দেয়া হলো রাষ্ট্রপতিকে সরিয়ে। একে মিলিটারির ভাষায় বলে প্রিএমপ্টিভ স্ট্রাইক, বা আক্রমণ আসার আগে আগাম আক্রমণ। প্রতিপক্ষ কিছু বুঝে ওঠার আগেই নিজের কোণ সুরক্ষিত করে নেয়া। নতুন সরকারের জন্য এই মুহূর্তে স্টেবল বা স্থিতিশীল থাকাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেখানে বঙ্গভবনে বসে যদি কেউ উল্টো রথের যাত্রা শুরু করেন, তবে তা সহ্য করার মতো বিলাসিতা এই সরকারের নেই। কারণ এই সরকার তৈরি হয়েছে অনেক কিছু ইফস এন্ড বাটস এবং প্রশ্ন নিয়ে। তাই স্বাস্থ্যগত কারণের লেভেল সাঁটিয়ে কার্যত এক প্রকার বাধ্য করা হলো রাষ্ট্রপতিকে চলে যেতে। তাকে বাধ্য করা হলো পদত্যাগপত্র জমা করতে স্পিকারের কাছে। এর মাধ্যমে সরকার দুটো মেসেজ পরিষ্কার করে দিল। এক, ক্ষমতার কেন্দ্রে এখন ছক কাটার দিন শেষ। 2, কোনো সাংবিধানিক ফাঁকফোকর দিয়ে পুরনো লবিকে বা শেখ হাসিনাকে আর কামড় বসাতে দেয়া হবে না। তাহলে দিনের শেষে কি দাঁড়ালো? শাহাবুদ্দিন চুপ্পুর এই বিদায় কেবল একজন ব্যক্তির পদত্যাগ নয়, এটি ক্ষমতার নতুন সমীকরণে এক মহা অভিযানের অংশ। শেখ হাসিনাকে কেন্দ্র করে তৈরি হওয়া সেই অদৃশ্য সাংবিধানিক ভূতকে এইভাবেই ঘাড় থেকে ঝেড়ে ফেলল বর্তমান প্রশাসন। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, রাষ্ট্রপতির এই পদত্যাগ কি কেবলই এক স্বাভাবিক প্রশাসনিক বদল, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো বড় কোনো রাজনৈতিক চাল? কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর সাবস্ক্রাইব করুন ক্যালকাটা ডায়ালগস। কারণ আমরা শুধু খবর দেখাই না, খবরের ভেতরের খবরটা খুঁজে বার করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতিতে যদি কোনো বিদেশি
সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে রেজিম চেঞ্জে। সেক্ষেত্রে সম্ভবত 1 নম্বরে আসবে রবার্ট ক্লাইভের নাম গত 500 বছরের ইতিহাসে। তারপরে নাম আসবে পিটার ডি হাসের। রবার্ট ক্লাইভ বাংলার জমিনে যে 20 বৃক্ষ স্থাপন করেছিলেন, সেই 20 বৃক্ষের হাত ধরে জন্ম নিয়েছিল ঘসিটি বেগম, রায়দুর্লভ, ইয়ার লতিফ, মীর জাফর, মীরন, মীর কাসিম থেকে শুরু করে আরো বহু সংখ্যক বেঈমান, বিশ্বাসঘাতক এবং মুনাফেকের। এর ফলে কি হলো, বাংলার যে হাজার বছরের বৃত্ত এবং বৈভব, এগুলো স্মরণ করলে না ভীষণ রকম মন খারাপ হয়ে যায়। বাংলাদেশ যখন মসলিন তৈরি করত, বাংলাদেশ যখন চিনি উৎপাদন করত, সেই সুলতানি আমলে, নবাবী আমলে, মানে আলিবর্দী খান, মুর্শিদ কুলি খান, সিরাজউদ্দৌলার জামানাতে পৃথিবীর সবচেয়ে বেশি সুন্দর এবং চমৎকার চিনি উৎপন্ন হতো বাংলাদেশে। বাংলাদেশের লবণ ব্যাপকভাবে রপ্তানি হতো। আর আমাদের যে বস্ত্র, টেক্সটাইল, ওয়ান অফ দ্য ফাইনেস্ট টেক্সটাইল ইন দ্য ওয়ার্ল্ড, এবং এর মধ্যে যে ওয়ার্ল্ড হেরিটেজ, বস্ত্রের যে ইতিহাস, সেই ইতিহাসের মধ্যে মানব জাতির ইতিহাসের সবচেয়ে সেরা যে বস্ত্র, সেটা হলো মসলিন। তাও আবার বাংলার মসলিন, ভারতের নয়। এটাই বাংলাদেশ উৎপন্ন হতো। তো এই যে শিল্প, কল কারখানা, তারপর অর্থনীতি, আপনি যদি চিন্তা করেন যে মুঘল জমানা পর্যন্ত সারা পৃথিবীর যে জিডিপি, আওরঙ্গজেবের জমানার কথা বলি, সারা পৃথিবীর জিডিপির 35% জিডিপি ছিল ভারতবর্ষে। আর মুঘলদের যে জিডিপি, মুঘল রাজদরবারের যত ট্যাক্স, তার অলমোস্ট 40% আসতো বাংলা থেকে। সেই বাংলা যারা বিদেশিদের হাতে তুলে দিয়েছেন, আমরা মীর জাফর এদেরকে গালাগাল করি, কিন্তু যে রবার্ট ক্লাইভের কারণে ঘটনা ঘটলো, এবং যে রবার্ট ক্লাইভের কারণে 200 বছর টানা 200 ইয়ার্স আমরা পরাধীন থাকলাম, ব্রিটিশ শাসনের অধীন থাকলাম, ঠিক সেইরকম আরেকটি ঘটনা ঘটে গেল 2023-24-25 সনে পিটার ডি হাস নামক একজন ব্যক্তির মাধ্যমে। পিটার ডি হাসের পরিণতিটা অনেকটা রবার্ট ক্লাইভের মতোই হয়েছে। অর্থাৎ রবার্ট ক্লাইভ এত বড় একটা বিজয় অর্জন করলো, কিন্তু তার যে নিয়োগকর্তা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাদের কাছ থেকে সে প্রশংসিত হলো না। তারা বললো যে তুমি বেইমানি করেছো, বিশ্বাসঘাতকতা করেছো, অনৈতিক কাজ করেছো, এবং নিজে ব্যক্তিগতভাবে অসততার পরিচয় দিয়েছো, পার্সোনালি কারাপ্টেড। এই জন্য ইংল্যান্ডে তার বিচার শুরু হলো, ইংল্যান্ডের আদালতে। লোকলজ্জার ভয়ে সে আত্মহত্যা করতে বাধ্য হলো। 2024 সনের যে পিটার হাস, সে কোন পর্যায়ে আসছে, আমেরিকাতে তার কর্মকাণ্ড নিয়ে কতটা তর্ক বিতর্ক হচ্ছে, তার দুর্নীতি নিয়ে কিভাবে কথাবার্তা হচ্ছে, এটা হয়তো আর কিছুদিন পরে জানা যাবে। কিন্তু ইতিমধ্যে কতগুলো বিষয় বলে নেই। সেটি হলো, যেদিন থেকে পিটার ডি হাস বাংলাদেশে আসলেন, অঢেল অর্থ, ডোনাল্ড ট্রাম্প বলেছেন প্রায় $40 মিলিয়ন বা $47 মিলিয়ন
আমেরিকা খরচ করেছে রেজিম চেঞ্জে, এবং এর পুরো টাকাটাই পিটার হাসের হাত দিয়ে এই বাংলাদেশে খরচ হয়েছে বলে ধারণা করা হয়। আবার বলছি, ধারণা করা হয়। টাকা এসেছে ইউএসএআইডির মাধ্যমে, টাকা এসেছে বিভিন্ন এনজিওর মাধ্যমে। বিভিন্ন এনজিও এগুলোকে আবার বিভিন্ন গণমাধ্যম, পত্রপত্রিকা, সাংবাদিক, বুদ্ধিজীবী, বিভিন্ন এনজিও, তারপরে গবেষণা প্রতিষ্ঠান তাদেরকে অকাতরে অঢেল অর্থ দিয়েছে। যে সকল মানুষ ধরুন একটা প্রতিষ্ঠানে চাকরি করে, বেতন পায় আশা করলে লাখখানেক টাকা, তো দেখা গেল সে সকল মানুষ সেই বছরে কোটি টাকা খরচ করে বিদেশ ভ্রমণ করছেন। কোটি টাকা বললে ভুল হবে, কোটি কোটি টাকা। আজ এই দেশে, কাল ওই দেশে। বাংলাদেশের 5 তারকা হোটেলগুলোতে সমস্ত হোটেল বুক করে তারপর 3-4 হাজার লোক নিয়ে 4 দিন 5 দিন বসে একের পর এক অনুষ্ঠান করে যাচ্ছেন। অনেক শিল্পী গান বানাচ্ছেন, গান গাইছেন। এই কাজগুলোর পেছনে না একটা টাকা ছিল, সেটা আমেরিকার টাকা, এবং সেটা পিটার ডি হাস সেই টাকা দিয়েছেন। টাকা দিয়েছেন তিনি রাজনৈতিক দলগুলোকে, রাজনৈতিক ব্যক্তিবর্গকে, এবং যারা ন্যারেটিভ তৈরি করে তাদেরকে। এর ফলে শেখ হাসিনার পতনের বছর খানেক আগে মানে আমেরিকান দূতাবাস বলতে গেলে একটা কিবলা হয়ে গেল রাজনীতিবিদদের। ওখানে যেতে হবে, ওখানে খেতে হবে, পিটার ডি হাসের সঙ্গে ছবি তুলতে হবে। এবং তার যে ভূমিকা পিটার ডি হাসের, ঠিক ওই যে বললাম রবার্ট ক্লাইভ যেভাবে করেছিলেন 1753-54-55 এই সময়ের দিকে, তো একই 2022-23-24 সনে এই পুরো সময়টাতে পিটার ডি হাস প্রায় একই ভূমিকা পালন করেছেন। যে ভূমিকা 3 থেকে 4 বছর সময় ব্রিটিশ যে MI6 এর যে প্রধান, তিনি আলাদাভাবে নিয়োগ দিয়েছিলেন কর্নেল লরেন্স অফ অ্যারাবিয়াকে সেই মধ্যপ্রাচ্যে অটোমান সাম্রাজ্যকে তছনছ করে দেওয়ার জন্য। এবং সেই অটোমান সাম্রাজ্যে তিনি যত সফলতার সঙ্গে লরেন্স অফ অ্যারাবিয়া করেছিলেন, সেটা একটা সিনেমা হয়েছে, দ্য লরেন্স অফ অ্যারাবিয়া। তো সেইরকম ভাবে এই যুগের যে পিটার হাস, সেই পিটার হাসও ওইরকম একটা ওয়েব তৈরি করে ফেলেছিলেন 2023-24-25 সনে, 24 সনে। ফলে কি হলো, সবাই তার কাছে ছুটছেন। এবং একটা অনুষ্ঠানে, মানে আমি যেহেতু তখন আওয়ামী লীগ করি না, বিএনপি করি, তখন টেলিভিশনে গিয়ে বিএনপির কথা বলতে হতো। আওয়ামী লীগের লোকজন খোঁটা দিতেন যে এই তোমরা বা আপনারা কি করতে পারবেন, আপনাদের তো সর্বোচ্চ ক্ষমতা পিটার ডি হাস, এর বাইরে তো আপনারা যেতে পারেন না, আপনাদের আর কোনো ক্ষমতা নেই, আর কোনো উৎস নেই। তো যাই হোক, এরকম একটা দেশ টিভি একটা অনুষ্ঠানে হঠাৎ করে বলে ফেলছিলাম যে আরে আওয়ামী লীগের লোকজন আমাদেরকে যেভাবে মারছে, পিটাচ্ছে, আমাদেরকে যেভাবে ভয় দেখাচ্ছে, সেখানে পিটার ডি হাস এসে আমাদেরকে রক্ষা করার চেষ্টা করছেন, আমাদের পাশে দাঁড়াচ্ছেন, নির্যাতিত হচ্ছেন। তো সেক্ষেত্রে আমরা যে এখনো তাকে আব্বা ডাকিনি, এটাই তো ভাগ্যের ব্যাপার। আব্বা ডাকলে আপনারা কি করতেন? এটা ভীষণ রকম একটা মর্মান্তিক স্যাটায়ার ছিল। কথা বলতে বলতে আমি নিজে প্রচন্ড হেসেছিলাম। আমি টেলিভিশনে সাধারণত হাসি না, কিন্তু সেদিন প্রচন্ড হেসেছিলাম। আর আমার সঙ্গে যারা অতিথি ছিলেন, উপস্থাপিকা ছিলেন, সে যে কি একটা বিশ্রী হাসার একটা অবস্থা, টেলিভিশনে এরকম কোনো দৃশ্য আমি কখনো দেখিনি। যাই হোক, সেই পিটার ডি হাস সফল বিপ্লবের পর তিনি বিপ্লবের সময়টাতেই তিনি যে কাজটি করলেন, আপনাদের মনে আছে যে তিনি একদিকে শেখ হাসিনার পতনের জন্য তার প্রতিপক্ষ সবার সঙ্গে বৈঠক করছেন, আর অন্যদিকে শেখ হাসিনাকে চাপে রাখার জন্য
সেই বিমান বোয়িং কোম্পানির যে ঊর্ধ্বতন কর্মকর্তা তাদেরকে নিয়ে তিনি বিমানের বোর্ড অফ ডিরেক্টরসের সঙ্গে দেখা করেছেন যাতে ব্যবসাটা পাওয়া যায়। এবং দেখুন, যে ব্যবসাটা শেখ হাসিনা দেননি, এই পিটার ডিহার যে ব্যবসাটা নিয়ে এসেছিল সেই ব্যবসাটা শেখ হাসিনা দেননি। যদি দিতেন হয়তো ভিন্ন ইতিহাস হতো। সেই ব্যবসাটা কিন্তু ইউনূস সাহেব দিয়েছেন, প্রাথমিক চুক্তি করেছেন, আর চূড়ান্ত চুক্তি করেছেন জনাব তারেক রহমান আমেরিকান বোয়িং কোম্পানির সঙ্গে, যেটা শুরু হয়েছিল পিটার ডিহাসকে দিয়ে। পিটার ডিহাস যে তেল কোম্পানিতে এখন চাকরি করছেন, একজন মোবিল সম্ভবত, এই কোম্পানিটিকে সমুদ্র উপকূলে তেল এবং গ্যাস অনুসন্ধানের জন্য কাজ দিয়েতে আমেরিকার পক্ষ থেকে প্রচন্ড প্রেসার ছিল, কিন্তু শেখ হাসিনা এদেরকে ঘুরিয়েছেন, কাজ দেননি। না, এরকম কোনো কোম্পানিকে দেওয়া যাবে না। এর কারণে আমরা ইতিপূর্বে শেভরনকে একচিটে মার্কিন কোম্পানি দিয়ে ভীষণ রকম বিপদে পড়েছি। কানাডিয়ান কোম্পানিকে আমরা দিয়েছি, আমেরিকান সেই কোম্পানি বলতে গেলে পুরো মার্কেট থেকে অন্যান্য যে সকল বিদেশি কোম্পানি আছে তাদেরকে আউট করে দিয়ে পুরো সরকারকে জিম্মি করে এখন বসে আছে টিল নাও। মানে আমাদের যে জ্বালানি সেক্টরটা বলতে গেলে এখানকার মাফিয়া এখন শেভরন। এখন শেভরন একদিকে আমরা শেভরনের কাছে বিক্রি হয়ে আছি, অন্যদিকে একজন মোবিলের কাছে যদি বিক্রি হয়, এবং শেভরন নিয়ে মানে শেভরনের যে কত ক্ষমতা জ্বালানি সেক্টরে যারা আছেন তারা বুঝতে পারেন। আমি যখন এমপি ছিলাম, আমার নির্বাচনী এলাকাতে একটি যাকে বলা হয় গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছিল এবং সেটি শেভরন খনন করেছিল। তো তখন আমি টের পেয়েছিলাম যে এদের ক্ষমতা কোন পর্যায়ে। 2-4 জন 10 জন মন্ত্রী এমপি তারা আর মানে যদি হাতির পায়ে পাড়িয়ে মেরে ফেলে প্রকাশ্যে, তবুও এদেরকে এক ঢোক পানি খেতে হবে না, এতটা শক্তিশালী তারা এই বাংলার জমিনে। প্রধানমন্ত্রীকেও তারা পাত্তা দেয় না, নট প্রধানমন্ত্রী। তো সেই শেভরনের মতো কোম্পানিকে নিয়ন্ত্রণ করা, তারপরে আবার শেভরনের ছোট ভাই একজন মোবিলকে কাজ না দেওয়া, বিভিন্ন কারণে শেখ হাসিনার সঙ্গে আসলে পিটার ডিহাসের যে খেলাধুলা, যে ইরানের সঙ্গে এখানে আমেরিকা করছে, একদিকে আক্রমণ করছে আর একদিকে বন্ধুত্ব করার চেষ্টা করছে। ইরান যেটা মেনে নেয়নি, ঠিক ইরানের মতো শেখ হাসিনাও একইভাবে পিটার ডিহাস এবং আমেরিকার এই দ্বৈত আচরণ সে মেনে নেয়নি, ফলে তাকে যেতে হয়েছে। তো যারা আসছে তাদের সঙ্গে পিটার ডিহাসের, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে তো তার ভীষণ ক্ষমতা ছিল। এই সরকারের আমলে কয়েকবার তিনি আসছেন, এখন কোথায় আছেন আমি জানি না। তবে তিনি যা করে গেছেন, যে বীজ বাষ্প বাংলাদেশে তৈরি করে গেছেন, যে বিভেদ এবং বিসংবাদ তৈরি গেছেন, যে স্বাধীনতার উদিত সূর্যকে পরাধীনতার শৃঙ্খল দ্বারা তিনি ঢেকে দিয়েছেন, পরাধীনতার পর্দা দ্বারা তিনি ঢেকে দিয়েছেন, আর শৃঙ্খল দ্বারা তিনি বেঁধে রেখেছেন, সূর্য যেন উঠতে না পারে, সূর্যের আলো যেন আমরা, স্বাধীনতার আলো যেন আমরা না পাই। ফলে আমাদের স্বাধীনতার যে মহান মুক্তিযুদ্ধের 71 সনের যে গৌরবময় ইতিহাস, সেই ইতিহাস পিটার ডিহাসের কারণে এখন 47-এ চলে গেছে। আর কদিন পরে হয়তো আরো পিছনে চলে যাবে, আরো পিছনে চলে যাবে 1757 সনের 23শে জুন। বলবে এটি আমাদের স্বাধীনতা দিবস, ইংরেজরা এই দিন স্বৈরাচারী সিরাজউদ্দৌলার হাত থেকে রক্ষা করেছিল এবং রবার্ট ক্লাইভ আমাদের জাতির পিতা। এইরকম বেঈমান তৈরি হতে আমাদের দেশে খুব বেশি সময় লাগবে না। আর বললাম যে পিটার ডিহাসকে জাতির কি বলবেন আপনি? এই যে পিটার ডিহাস বা পিটার ডিহাসের মতো অতীতে যারা ছিল, রবার্ট ক্লাইভ, একটু পড়ে দেখেন ইতিহাস, বারবার একই ঘটনা একইভাবে ঘটে। আমাদের দেশের বর্গীয় আন্দোলন, আমাদের দেশের বর্গীয় আক্রমণ, আমাদের দেশে যে ডাকাতদের উপদ্রব, পর্তুগিজ জলদস্যু থেকে শুরু করে যা কিছু
1757 সনের পরে এই বাংলায় আঘাত এনেছে। সবকিছুই ওই শুরু হয়েছিল পলাশীর যুদ্ধের পরাজয়ের মাধ্যমে। তা আমরা আসলে কি হারিয়েছি আর আমরা কি পেয়েছি, অথবা আমরা কি পরাজিত করেছি আর কি অর্জন করেছি, এটি যদি আপনাকে বুঝতে হয় তাহলে পিটার ডি হাসের অপারেশন 007 এটা বুঝতে হবে এবং তাকে মূল্যায়ন করতে হবে। তাহলে বুঝতে পারবেন যে এই যে আজকের যে ভিডিওটি করছি, আফটার 1 ইয়ার 2 ইয়ার আপনি বুঝতে পারবেন যে কত ধানে কত চাল। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।